যে ইফেক্টস অফ হেভি মেটালস। তোরা একটু নেটটা বন্ধ রাখ, নাহলে তো আমার ক্লাস শুধু মিস হেভি আছে অনেক মেটালস কিছু। আলোচনা কিন্তু করি নাই, সেখানে করেছিলাম যে পলিউটেন্টের যে ইফেক্ট বা পলিউশনের যে ইফেক্ট সেগুলি আমরা আলোচনা করছিলাম স্যারের কয়েকটা জায়গায় ক্যাটাগরিতে। হুম আজকে আমি বলতে চাচ্ছি যেটা যে হেভি মেটাল যেগুলি আমরা বলে থাকি, যাদের স্পেসিফিক গ্র্যাভিটি বা ডেন্সিটি গ্রেটার দ্যান 4.5 গ্রাম পার সিসি, তাদেরকে তো আমরা হেভি মেটাল বলে থাকি। ফ্যান তো চালায় তাই। সেগুলি যদি হিউম্যান, দেখো হেডলাইনটা কি, প্যাথোলজিক্যাল ইফেক্টস অফ হেভি মেটাল ওয়াটার পলিউটেন্টস অন ম্যান, হিউম্যানের উপরে। হ্যাঁ, মেটালের ইম্প্যাক্ট বা ইফেক্টটা কি, প্যাথোলজিক্যাল ইফেক্ট, আর অ্যাকচুয়ালি হিউম্যান বডিতে এটা কি ক্ষতি করে থাকে বা কি করে থাকে সেটাই। হুম বুঝতে পেরেছো? তো সেক্ষেত্রে শুরুতেই আমরা যদি দেখি এই যে মার্কারির কথা বলা আছে, তোমরা কি সবাই শুনতে পাচ্ছ আমার কথা? জি জি স্যার, স্যার, শুনতে শুনতে পাচ্ছি। পাচ্ছি। আচ্ছা, ঠিক আছে। তো মার্কারি একটা মেটাল, কি করে দেখো, অ্যাবডোমিনাল পেইন, হেডেক, ডায়রিয়া, হিমোলাইসিস, চেস্ট পেইন এগুলি করে থাকে। ঠিক তেমনি ভাবে লেডের কথা যদি বলি, অ্যানিমিয়া, ভমিটিং, লস অফ অ্যাপিটাইট, হুম কনভালশনস, ড্যামেজ অফ ব্রেন, লিভার এন্ড কিডনি, তাহলে মানুষের আর থাকে কি দেখো। মেটালগুলো এই জন্য বলা হয় যে হেভি মেটালের কিন্তু পারমিজিবল লিমিট খুবই কম, খুবই কম, ভেরি লো পারমিজিবল লিমিট, এবং লিমিটটা এক্সিড করলে এই প্রবলেমগুলি হয়। একদিনে তো হয় না, মানে আম, দীর্ঘদিন যদি আমরা মেটাল কন্টামিনেটেড ওয়াটার আমরা ইউজ করে থাকি, স্পেশালি ফর আওয়ার ডোমেস্টিক মানে ড্রিঙ্কিং পারপাজে, তখন এই প্রবলেমগুলি হয় আর কি। হুম যেমন ধরো আর্সেনিক, মানে দেখো ডিস্টার্ব পেরিফেরাল সার্কুলেশন, মেন্টাল ডিস্টারবেন্স, লিভার সিরোসিস। অ্যাকচুয়ালি এই যে ডিজিজগুলির কথা বলা হচ্ছে, এরকম একটা ডিজিজ হলে কিন্তু আর কিছু থাকে না। হুম হাইপারটেনশন, লাং ক্যান্সার, জাস্ট এ সেকেন্ড। হুম তো আর্সেনিক দেখো যে লাং ক্যান্সার, এরপরে গ্যাস্ট্রোইন্টেস্টিনাল ট্র্যাক্ট, কিডনি ড্যামেজ, এরকম। ক্যাডমিয়ামের ক্ষেত্রেও দেখো এরকম, যে ডায়রিয়া, গ্রোথ রিটার্ডেশন, বোন ডিফরমেশন, কিডনি ড্যামেজ, হুম অ্যানিমিয়া, ইনজুরি অফ সেন্ট্রাল নার্ভাস সিস্টেম, লিভার, হাইপারটেনশন। অ্যাকচুয়ালি আমরা শুরুতে একটা কথা যদি তোমরা বলো, এটা কিন্তু ভুল হবে না, আমি যে কথাটা এখন বলতে চাচ্ছি, যে মেটাল, যে হেভি মেটাল যেগুলি, হ্যাঁ, মোস্ট অফ দ্য হেভি মেটালস আর কার্সিনোজেনিক। এই কথাটা যদি বলে তুমি শুরু করো, হুম মানে সবার শেষে যদি এটা বলো, তাহলে এটা ভুল হবে না। মানে মেটাল যদি কোনো না কোনো ভাবে শরীরের মধ্যে এসে যায়, মানে আছে তো বটেই, কিন্তু সেটা লিমিট ভ্যালু যদি ক্রস করে, এক্সিড করে, তখন লাইফের কোনো না কোনো সময় এই প্রবলেমগুলি দেখা দিতে পারে। যেমন ধরো এই যে কপার, হাইপারটেনশন, ইউরেনিমিয়া, কোমা, স্পোরাডিক ফিভার, হ্যাঁ, এগুলি প্রবলেম করে থাকে। ঠিক তেমনি ভাবে জিঙ্ক, দেখো ভমিটিং, রেনাল ড্যামেজ, ক্র্যাম্পস। হুম ক্র্যাম্পস বোঝো নাকি? ক্র্যাম্পসটা কি? হ্যালো, এই তোমরা কি বুঝতে পারছো যে ক্র্যাম্পসটা কি? রেনাল ড্যামেজ তো বোঝোই, কিডনি ফাংশনটাকে ইয়ে করে ফেলে। আর ক্র্যাম্পসটা কি স্যার, বলতে পারছো? মাসেল ক্র্যাম্পস যে হয় এরকম? এক্স্যাক্টলি, ব্যথা। এক্স্যাক্টলি, হ্যাঁ, 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 হ্যাঁ।
মাসেলেই হয় ক্র্যাম্পস, বুঝছো? এরকম। এরপর দেখো সেলেনিয়ামের কি প্রবলেম, লিভার, কিডনি, স্প্লিন সবই ড্যামেজ করে। তাহলে দেখো মানে কত ডেঞ্জারাস। নার্ভাস সিস্টেমটাকে শেষ করে ফেলে, ভমিটিং, লো ব্লাড প্রেশার, ব্লাইন্ডনেস অ্যান্ড ইভেন ডেথ। ফাইনালি বলছে যে ইভেন ডেথ। হুম এরপরে দেখো হেক্সাভ্যালেন্ট ক্রোমিয়াম বা ক্রোমিয়াম 6 যেটা, হুম সেখানে ঠিক একই রকম আলটিমেট রেজাল্ট ইজ এ ক্যান্সার। হ্যাঁ, কোবাল্টের ক্ষেত্রেও ডায়রিয়া, লো ব্লাড প্রেশার, লাং ইরিটেশন, বোন ডিফরমেশন, প্যারালাইসিস ইত্যাদি। এই যে একটা টেবিল আমি তোমাদেরকে এটা বললাম, হুম সেটা দিয়ে সহজেই তোমরা বুঝতে পারছো যে হেভি মেটাল কত ডেঞ্জারাস ফর হিউম্যান হেলথ। তাহলে আমরা যেটা মেইন টাইটেল বা টপিক সেটা হচ্ছে যে উম, যে ওয়াটার পলিউটেন্টসের যে ব্যাড ইম্প্যাক্ট বিভিন্ন সাইডে আছে ইম্প্যাক্ট, স্পেশালি হিউম্যানের জন্য মেটাল কি ক্ষতি করে থাকে সেই ইম্প্যাক্টটা আমি তোমাদেরকে একটু দেখানোর চেষ্টা করলাম। এইটা তোমরা এটা পাবা কোথাও না দিয়ে দিতে হবে? খুবই গুরুত্বপূর্ণ, এটা মনে রাখতে হবে। পারবা তো লিখতে নাকি এটা? স্যার আমাদেরকে প্রোভাইড করলে তো ভালো হতো স্যার। প্রোভাইড করলে ভালো হতো। জি আচ্ছা স্যার। থাক আপাতত, আমি আর একটা ফাইলে যাই। আমি আপাতত উম, তোমরা কি দেখতে পাচ্ছ আবার? না স্যার। দেখতে পাচ্ছ না? জি না স্যার। এবার দেখা যাচ্ছে স্যার। দেখা যাচ্ছে। আচ্ছা, আমরা এই যে কয়েকটা ক্লাসে আলোচনা করে আসলাম পলুট্যান্ট, পলিউশন, তাদের সোর্স, তাদের ইফেক্ট, হুম তাদের টাইপস ইত্যাদি। এখন আমরা ওয়াটারকে যদি মেনলি দুইটা ক্লাসে ভাগ করি, একটা হচ্ছে সারফেস ওয়াটার আর একটা হচ্ছে গ্রাউন্ড ওয়াটার। হুম এইভাবে যদি আমরা এক্সপ্লেন করতে চাই, এই যে কন্টামিনেন্ট গুলি বা পলুট্যান্ট বা যে পলিউশন যেটা হচ্ছে, সারফেস ওয়াটারটাকে কিভাবে পলিউশন করে, হুম বা পলিউশন হচ্ছে বা পলিউটেড করে, এবং গ্রাউন্ড ওয়াটারটা কিভাবে করে। তো সেই জন্য আমি শুরুতেই সারফেস ওয়াটার পলিউশনটা আমি অ্যাকচুয়ালি এক্স্যাক্টলি স্লাইড রেডি করতে পারি নাই। আমি তোমাদেরকে একটু কশাসলি আমার কথাগুলি একটু শুনতে হবে, খাতা কলম সাথে কাছে রাখতে হবে, তাহলে তোমরা একটু নোট ডাউন করতে পারবা, একটু সুবিধা হবে। পলিউশন অফ সারফেস ওয়াটার। আমরা জানি যে সারফেস ওয়াটার ইজ এক্সপোজড ডিরেক্টলি টু দ্য অ্যাটমসফিয়ার, তাই তো, তাই না? সারফেস ওয়াটার মানে কি, আমরা সারফেসে যে ওয়াটারগুলি দেখি গ্রাউন্ড ওয়াটার ছাড়াই, এই ওয়াটার তো সরাসরি এক্সপোজ টু দ্য অ্যাটমসফিয়ার। শুধু তাই না, এই সারফেস ওয়াটার কানেক্টেড উইথ সেভারেল মাইনর ইনলেটস, অথবা যেমন সিজনাল স্ট্রিম, সারফেস ড্রেনস। হুম বুঝতে পারছো যে সারফেস ওয়াটার কানেক্টেড বাই সেভারেল মাইনর ইনলেটস, যেমন ধরো রিভুলেটস মানে ছোট ছোট যে এ ছড়া যেমন বলি, হুম ছোট ছোট ক্যানেলের মতো, ড্রেনের মতো, মানে ড্রেন থেকে সাইজগুলি বড়, যাদের রিভুলেটস বলা হয়। সিজনাল স্ট্রিমস মানে তোমার মেইনলি মানে
মনসুনে হেভি রেইন যখন হয় তখন দেখবা যে অনেক ধরনের সেখান থেকে সিজনাল স্ট্রিম সেখানে এক্সিস্ট করে, মানে ক্রিয়েট করে। সারফেস ড্রেনস, মানে ড্রেন আউট যেভাবে হয় ওয়াটার, সেগুলি সবগুলি ওয়াটার কানেক্টেড। হ্যাঁ, স্পেশালি কোন সময়? এইটা হচ্ছে যেটা রেইনি সিজনে বেশি হয়, এবং সারফেস ওয়াটারটা সরাসরি অ্যাটমসফিয়ারের সঙ্গে এক্সপোজড অবস্থায় থাকে। হুম, এবং সেখানে কন্টিনিউয়াস এক্সচেঞ্জ অফ ডিজলভ অ্যান্ড অ্যাটমসফিয়ারিক গ্যাসেস। বুঝতে পারছো যে অ্যাটমসফিয়ারিক গ্যাস যেটা থাকে, হুম, সেই গ্যাস কিন্তু ডিজলভ এবং সাসপেন্ডেড অবস্থায় যে গ্যাসগুলি থাকে এগুলির মধ্যে এক্সচেঞ্জ হয়, গ্যাসেস এক্সচেঞ্জ হয়। তাহলে মেইন সোর্সেস অফ ওয়াটার পলিউশন, সারফেস ওয়াটার পলিউশন আমরা বলবো শুরুতেই এই অ্যাটমসফিয়ারিক গ্যাসেস। অ্যাটমসফিয়ারিক গ্যাসেস অ্যাটমসফিয়ারিক গ্যাসেস কিভাবে সারফেস ওয়াটারটাকে কন্টামিনেট করে? যেমন ধরো, ডিফারেন্ট টাইপস অফ গ্যাসেস অ্যাটমসফিয়ারে আমরা দেখতে পাই, যেমন নাইট্রোজেন, অক্সিজেন, হাইড্রোজেন, কার্বন ডাইঅক্সাইড, অ্যামোনিয়া, সালফার ডাইঅক্সাইড, হাইড্রোজেন সালফাইড, এটসেট্রা। যে কোনো গ্যাসগুলি অ্যাটমসফিয়ারে থাকতে পারে, বুঝছো? যখন এর কনসেন্ট্রেশন অ্যাটমসফিয়ারে সাফিসিয়েন্টলি বেড়ে যায়, এর সাবসিকুয়েন্টলি আমরা সেখানে কি দেখি? নিয়ারবাই ওয়াটারে ওই পার্টিকুলার গ্যাসের কনসেন্ট্রেশন তখন বেড়ে যায়। হুম, এর কারণটা হচ্ছে কি? গ্যাসেস এক্সচেঞ্জ হয়, যার ফলেই কিন্তু ডিফিউজ করে, গ্যাসগুলি ডিফিউজ করে ইনটু দ্য ওয়াটার, যার জন্য এর কনসেন্ট্রেশনটা বেড়ে যায়। তাহলে কি বললাম আমি? যে যে ধরনের মানে যে টাইপেরই গ্যাস থাকুক না কেন, অ্যাটমসফিয়ারের কনসেন্ট্রেশনটা যখন বাড়ে তখন এর কন্টেন্টও ওয়াটারের মধ্যে থাকে, বিকজ অফ ডিফিউজ হয় সেখানে। যাই হোক, অ্যাকচুয়াল কনসেন্ট্রেশন অফ দিস গ্যাসেস, মানে যে গ্যাসগুলোর কথা আমি মেনশন করলাম, কোথায়, কার মধ্যে? ওয়াটারের মধ্যে। অ্যাকচুয়াল কনসেন্ট্রেশন এই যে গ্যাসগুলির কথা আমি বললাম, যেমন মিথেন, হাইড্রোজেন সালফাইড, অ্যামোনিয়া, এবং কি বলে, কার্বন ডাইঅক্সাইড, যে কোনো গ্যাসই হোক না কেন, যখন এর কনসেন্ট্রেশন বাড়তে থাকে অ্যাটমসফিয়ারে, এর কনসেন্ট্রেশন ওয়াটার মধ্যে বাড়তে থাকে, এটা বলছিলাম। এই গ্যাসগুলির কনসেন্ট্রেশন ডিপেন্ড করে ওয়াটারের মধ্যে এর কনসেন্ট্রেশন কেমন, এটা ডিপেন্ড করে তিনটা ফ্যাক্টরের উপরে। নাম্বার ওয়ান ফ্যাক্টর, দেয়ার কনসেন্ট্রেশন ইন দ্য অ্যাটমসফিয়ার, মানে ওই পার্টিকুলার গ্যাসগুলির কনসেন্ট্রেশন অ্যাটমসফিয়ারে কেমন, তার উপরে। আমার কথা কি বোঝা যায়? জি স্যার। মানে আমি বলতে চাচ্ছি যে যে কোনো গ্যাসই ওয়াটারের মধ্যে কনসেন্ট্রেশন কেমন হবে, এটা ডিপেন্ড করছে তিনটা ফ্যাক্টরের উপরে, থ্রি ফ্যাক্টরস। একটা হচ্ছে দেয়ার কনসেন্ট্রেশন ইন দ্য অ্যাটমসফিয়ার, তারপরে হচ্ছে দেয়ার সলিবিলিটি অ্যান্ড ডিফিউসিভিটি ইন ওয়াটার। হুম, বাট ওই গ্যাসগুলির সলিবিলিটি কেমন এবং এর ডিফিউসিভিটি, মানে ডিফিউজ করার ক্যাপাসিটিটা কেমন ওয়াটারের মধ্যে, তার উপরে ডিপেন্ড করে। তাহলে সেকেন্ড ফ্যাক্টরটা হচ্ছে দেয়ার সলিবিলিটি অ্যান্ড ডিফিউসিভিটি ইন ওয়াটার। থার্ড হচ্ছে টেম্পারেচার অ্যান্ড ভিসকোসিটি অফ দ্য ওয়াটার, ওয়াটারের টেম্পারেচার অ্যান্ড ভিসকোসিটি, হ্যাঁ, তার উপরে ডিপেন্ড করে। তাহলে আমরা যে কথাটা বলতে চাচ্ছি, আবারও প্লিজ কেয়ারফুলি এটা একটু নোট ডাউন করো এবং শোনো, সেটা হচ্ছে দ্য অ্যাকচুয়াল কনসেন্ট্রেশন অফ ডিফারেন্ট গ্যাসেস ইন ওয়াটার ডিপেন্ডস আপন, নাম্বার ওয়ান, their concentration in the atmosphere, number two, their solubility and diffusivity in water, and number three, temperature and viscosity of the water. এই তিনটার উপরে ডিপেন্ড করে।
জেনারেলি সারফেস ওয়াটার নিয়ার দ্য সিটিজ, তোমার সিটির আশেপাশে যদি ওয়াটার বডি থাকে, হুম, অথবা ইন্ডাস্ট্রিয়াল কমপ্লেক্স আছে, ইন্ডাস্ট্রিয়াল বেল্ট, তার আশেপাশে যদি ওয়াটার বডি থাকে, সেখানে আমরা কি দেখি? যদি সিটি হয়ে থাকে অথবা ইন্ডাস্ট্রিয়াল বেল্ট হয়ে থাকে, অ্যাটমসফিয়ারে সেখানে কি থাকে? ওই এয়ারটা বা অ্যাটমসফিয়ার ইজ মোর পলিউটেড বাই ফ্যাক্টরি স্মোক, তাই তো? যদি সিটি বা ফ্যাক্টরি এলাকা হয়, ইন্ডাস্ট্রিয়াল বেল্ট হয়, মানে ইন্ডাস্ট্রি থেকে হিউজ পরিমাণ ফ্যাক্টরি স্মোক অ্যাটমসফিয়ারে চলে আসতে পারে বা ইউজুয়ালি আসে, হ্যাঁ। এবং সিটিতে হিউজ পরিমাণ ফুয়েল বার্ন হতে, মানে ভেহিকেল সেখানে চলাফেরা করে, হুম, যার জন্য বার্ন ফুয়েল ফ্রম দ্য ভেহিকেলস, যার মাধ্যমে কিন্তু তোমার সিটি এরিয়াতে এবং ইন্ডাস্ট্রিয়াল এরিয়ার অ্যাটমসফিয়ারে বা এয়ারে গ্যাসের পরিমাণ অনেক বেশি থাকে দেন রুরাল এরিয়াস। কথাটা ক্লিয়ার? আমি বলতে চাচ্ছি যে সিটি এরিয়া নাম্বার ওয়ান, নাম্বার টু হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল বেল্ট, এর আশপাশে যে ওয়াটার বডিজ আছে, হুম, সেখানে গ্যাসের পরিমাণটা অনেক বেশি থাকবে। তার কারণ হচ্ছে যে গ্যাসগুলি আমি বলবো অবনক্সিয়াস গ্যাস, যে গ্যাসগুলি আমরা চাই না, সেই গ্যাসের কথা আমি মিন করেছি। কারণ ফুয়েল বার্ন করে কিন্তু গ্যাস স্মোক ফর্ম করে এবং ইন্ডাস্ট্রি এলাকা থেকে হিউজ পরিমাণে স্মোক অ্যাটমসফিয়ার বা এয়ারে চলে আসে। এই গ্যাসগুলো কিন্তু ডিফিউজ করে নিয়ারেস্ট ওয়াটার বডিতে। ক্লিয়ার? এছাড়াও আরেকটা এইভাবে তোমরা বলতে পারো যে স্ট্যাগনেন্ট ওয়াটার, স্ট্যাগনেন্ট ওয়াটার যেমন ধরুন পন্ড, লেক, এগুলি স্ট্যাগনেন্ট ওয়াটার আর মোর পলিউটেড দেন ফ্লোয়িং ওয়াটার। এটা কিন্তু স্বাভাবিক কথা, তাই না? যদি স্ট্যাগনেন্ট ওয়াটার হয়, স্ট্যাগনেন্ট ওয়াটার কিন্তু অলওয়েজ কন্টামিনেটেড দেন, মোর কন্টামিনেটেড দেন ফ্লোয়িং ওয়াটার। আমি কি কথাটা বুঝাইতে পারলাম তোমাকে, তোমাদের? ফ্লোয়িং ওয়াটার তো কোনটা? ফ্লোয়িং ওয়াটার হলো রিভার ওয়াটার। হ্যালো, হ্যালো, ছেলেমেয়েরা শুনতে পাচ্ছ? হ্যালো, জি স্যার, শোনা জি স্যার, যাচ্ছে। শুনতে পাচ্ছি স্যার। ফ্লোয়িং ওয়াটারটা কি রিভার ওয়াটার না? জি স্যার। রিভার ওয়াটার কি কন্টামিনেশন বেশি হবে না কম হবে দেন স্ট্যাগনেন্ট ওয়াটার? স্ট্যাগনেন্ট ওয়াটারে কন্টামিনেশন বেশি হবে। বেশি হবে। তোমাকে যদি এইভাবে আমি কোশ্চেন করি যে রেইনি সিজনে, রেইনি সিজনে ফ্লোয়িং ওয়াটারের মাইক্রোবিয়াল কন্টামিনেশন অনেক বেশি দেন স্ট্যাগনেন্ট ওয়াটার, এটা কি ঠিক আছে? ফ্লোয়িং ওয়াটারে ইন মনসুন, রেইনি সিজনে রিভার ওয়াটার কাউন্টস, রিভার ওয়াটারের যদি আমরা কাউন্ট করে থাকি, মাইক্রোবিয়াল পপুলেশন হিউজ দেন স্ট্যাগনেন্ট ওয়াটার। এটা কি কারেক্ট অর নট? স্যার রং হবে। মানে এক্সপ্লেনেশনটা কি, ব্যাখ্যাটা কি বলো? শোনো, আমি বলি, রেইনি সিজনে মাইক্রোবিয়াল পপুলেশন রিভার ওয়াটারের অনেক বেশি। তার কারণটা হচ্ছে অ্যাট দ্যাট টাইম হেভি রেন হয়, চারিদিক থেকে সবকিছু ওয়াশড আউট হয়ে, হ্যাঁ, রিভারে চলে আসে, যার জন্য মাইক্রোবিয়াল পপুলেশন তখন অনেক বেশি, কাউন্ট অনেক বেশি তখন, হ্যাঁ, এইটা আর কি। অন্য কন্টামিনেশন তখন কিন্তু, কেমিক্যাল কন্টামিনেশন তখন কম হয় বিকজ অফ ডাইলুশন, কিন্তু মাইক্রোবিয়াল কন্টামিনেশন অনেক বেশি থাকে। যাই হোক, তাহলে কি বললাম? যে ওয়াটার বডি নিয়ার সিটিজ অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল বেল্ট, যেখানে গ্যাসের পরিমাণ অনেক বেশি দেন রুরাল এরিয়াস,
এটা একটা। আর পরের কথাটা যেটা বললাম যে স্ট্যাগনেন্ট ওয়াটারের মধ্যে গ্যাসিয়াস মানে কনসেন্ট্রেশন অনেক বেশি দেন ফ্লোয়িং ওয়াটার। হুম। এই এরপরে একটা খুব গুরুত্বপূর্ণ সেন্টেন্স আমি ইউজ করতে চাই, সেটা হচ্ছে দ্য কনসেন্ট্রেশন অফ গ্যাসেস ইন ওয়াটার। কি বললাম? দ্য কনসেন্ট্রেশন অফ গ্যাসেস ইন ওয়াটার in contact with the atmosphere. The concentration of gases in water in contact with the atmosphere depends upon the degree of equilibria. Depends upon the degree of equilibria being maintained between the water and the gaseous phases. আমি সেন্টেন্সটা আবারও রিপিট করছি। The concentration of gases in water in contact with the atmosphere, এটা কার উপরে ডিপেন্ড করে? Depends upon the degree of equilibria being maintained between the water and the gaseous phases. বুঝছো? মানে জি যতক্ষণ যতক্ষণ না মানে মানে গ্যাসিয়াস এক্সচেঞ্জ হবেই, গ্যাস এইভাবে ডিফিউজ করবেই। হুম। পরের সেন্টেন্স আরেকটা বলি, তাহলে আরো ক্লিয়ার হয়ে যাবে। দ্য রেট অফ অ্যাবজর্পশন অফ গ্যাসেস ইন, আরেকটা নেক্সট সেন্টেন্স, দ্য রেট অফ অ্যাবজর্পশন অফ গ্যাসেস ইন, মানে গ্যাস অ্যাবজর্ব করবে ফ্রম দ্য অ্যাটমসফিয়ার, কার মধ্যে করবে? ওয়াটারের মধ্যে। এইভাবে আমি বলছি, দ্য রেট অফ অ্যাবজর্পশন অফ গ্যাসেস ইন অ্যান্ড extraction of gases from the polluted waters. যদি ওয়াটারের মধ্যে গ্যাসের পরিমাণ বেশি থাকে, সেটা কিন্তু অ্যাটমসফিয়ারে আসবে। অ্যাট দ্য সেম টাইম অ্যাটমসফিয়ারেও যদি গ্যাসের পরিমাণ বেশি থাকে, ওয়াটারের মধ্যে ডিফিউজ করবে। এই কথাটাই বলা হচ্ছে, দ্য রেট অফ অ্যাবজর্পশন অফ গ্যাসেস ইন অ্যান্ড এক্সট্রাকশন অফ গ্যাসেস ফ্রম দ্য পলিউটেড ওয়াটার্স ডিপেন্ডস আপন দ্য diffusion coefficient of the gases, depends upon the diffusion coefficient of the gases in a liquid gas film, in a liquid gas film at the gas water interface, at the gas water interface. আমি লাস্ট সেন্টেন্সটা আবার একটু রিপিট করতে চাই, সেটা হচ্ছে the rate of absorption of gases in and extraction of gases from the polluted waters depends upon the diffusion coefficient of the gases in a liquid gas film, in a liquid gas film at the gas water interface. এর উপরে ডিপেন্ড করবে যে অ্যাবজর্পশন অফ গ্যাস ফ্রম দ্য অ্যাটমসফিয়ার অথবা এক্সট্রাকশন অফ গ্যাসেস ফ্রম দ্য ওয়াটার। হ্যাঁ, তাহলে কার উপরে ডিপেন্ড করছে? যে লিকুইড গ্যাস ফিল্ম যেটা আছে গ্যাস ওয়াটার ইন্টারফেসে, তার উপরে ডিপেন্ড করছে। হুম। তো এইভাবে, তাহলে আমি কোন কথাটা এক্সপ্লেন করছিলাম এতক্ষণ? অ্যাটমসফিয়ারিক গ্যাসেস। অ্যাটমসফিয়ারিক গ্যাসটা হচ্ছে সোর্সেস অফ কন্টামিনেশন অফ সারফেস ওয়াটার। হ্যাঁ, সেই এক্সপ্লেনেশন এতক্ষণ আমি তোমাদেরকে দিলাম যে ঠিক আছে অ্যাটমসফিয়ারিক গ্যাসেস। নেক্সট আসো যে সারফেস ওয়াটার রান অফ অ্যান্ড ওয়েদারিং প্রোডাক্টস অফ রক মিনারেলস।
surface runoff, surface water runoff and weathering products of rock minerals. আমরা যদি লক্ষ্য করি যে large quantities of soluble salts, soluble salt, particularly the nutrients এর কথাই যদি বলি, যেটা রিলিজড হয় from the upper soil surface by runoff, এটা তো ট্রু, তাই না? আমরা large quantities of soluble salts, especially nutrient elements বা nutrients, যেটা রিলিজ হয় from the upper soil surface by runoff. runoff কখন হয়? যখন মানে কি হয়, রানঅফ হতে পারে কিন্তু হেভি প্রেসিপিটেশনের ফলে, অথবা ইরিগেশন দেওয়া হচ্ছে, হ্যাঁ ইরিগেশন দেওয়া হচ্ছে, এক্সেস ইরিগেশনের ফলেও কিন্তু রানঅফ হতে পারে। তো যেভাবে হোক, যে সলিবল সল্টস অথবা নিউট্রিয়েন্টস যেগুলি আপার সয়েল সারফেস থেকে রানঅফের মাধ্যমে তোমার সারফেস ওয়াটারকে রিচ করে, কন্টামিনেট করে, হ্যাঁ এই যে নিউট্রিয়েন্টস এর কথাগুলি যেগুলি বললাম, মে বি রিলিজড ইদার ফ্রম দ্য সয়েল থেকে আসতে পারে, প্ল্যান্ট রেসিডিউস থেকে আসতে পারে, অর ফ্রম দ্য অ্যাডেড ফার্টিলাইজার্স। তাহলে নিউট্রিয়েন্টস গুলি কোথা থেকে অ্যাড হতে পারে ওয়াটার বডিতে? নাম্বার 1 ফ্রম দ্য সয়েল, নাম্বার 2 প্ল্যান্ট রেসিডিউস, অর্থাৎ হারভেস্টিং এর পরে, প্ল্যান্ট হারভেস্টের পরে যে রেসিডিউ যেটা থেকে যায় তার মধ্যে তো নিউট্রিয়েন্ট আছে, তাই না? সেগুলি ওয়াশড আউট হয়ে ওয়াটার বডিতে যখন চলে আসে, মানে রানঅফের মাধ্যমে, তখন সেখানে ওয়াটারটাকে কন্টামিনেট করতে পারে। অথবা আমরা যে ফার্টিলাইজার অ্যাড করে থাকি, প্ল্যান্ট যতটুকু নেওয়ার আপটেক তো করবেই, রেসিডুয়াল ফার্টিলাইজার সেইটা ওয়াশড আউট হয়ে তোমার নিয়ারেস্ট ওয়াটার বডিকে রানঅফের মাধ্যমে কন্টামিনেট করতে পারে। তাহলে কি হলো, এই যে রানঅফ হচ্ছে, এই রানঅফের মেন ক্যারিয়ার হচ্ছে ওয়াটার, মানে নিউট্রিয়েন্টের মেন ক্যারিয়ারটাই হচ্ছে ওয়াটার। হ্যাঁ, তাহলে এই যে নিউট্রিয়েন্টটা কন্টামিনেট করছে ওয়াটার বডিকে, এটার ক্যারিয়ার হচ্ছে ওয়াটার বাই সারফেস অ্যান্ড সাবসারফেস ড্রেনেজ। সারফেস ড্রেনেজের মাধ্যমে হতে পারে অথবা সাবসারফেস ড্রেনেজের মাধ্যমে হতে পারে। বাট সেখানে কন্ডিশনস হচ্ছে হাই রেইনফল, মানে হেভি রেইন হইতে হবে। এই যে আমি একটু আগে বললাম যে রানঅফ কখন হয়, যখন হেভি প্রেসিপিটেশন হচ্ছে, হেভি রেইনফল হচ্ছে। রেইনফলটা বোথ ইন কোয়ান্টিটি অ্যান্ড ইন্টেন্সিটি। সারাদিন ধরে বৃষ্টি হচ্ছে কিন্তু মানে টিপ টিপ করে বৃষ্টি হচ্ছে, তাতে কিন্তু রান অফ হবে না। ইনফিল্ট্রেশন তখন চলতে থাকবে। কিন্তু যদি তোমার কোয়ান্টিটি মানে হেভি রেন হয়, মানে হাফ অ্যান আওয়ারের মধ্যে যখন দেখবা যে প্রচুর বৃষ্টিপাত হচ্ছে, হ্যাঁ, এবং এর পরিমাণটা অনেক বেশি, ইন্টেন্সিটি যদি বেশি হয়, স্পেশালি এটা কোন সময় হয়, মনসুন পিরিয়ডে। তখন কি হয়, যখন বড় বড় বৃষ্টির ফোঁটা পড়ে, তখন দেখবা যে সয়েল পার্টিকেলস, বৃষ্টির ফোঁটাটা যখন ল্যান্ড সারফেসকে টাচ করে, সয়েল পার্টিকেলস গুলি যখন ডিসপার্সড হয় বাই রেইন ড্রপস এর মাধ্যমে সয়েল পার্টিকেল গুলি ডিস্টার্ব হয়, মানে স্প্ল্যাশিং হয়, ছিটকে ওঠে, তখন দেখবা, হ্যাঁ ছিটকে ওঠে। এবং তখন এই যে মানে সয়েল পার্টিকেলস গুলি সহ ওয়াটার ক্যারি করে তোমার স্ট্রিমের মাধ্যমে, সারফেস রানঅফের মাধ্যমে তোমার কিন্তু নিয়ারেস্ট ওয়াটার বডিতে অ্যাড হতে থাকে, আলটিমেটলি রিভার, এবং আলটিমেট গোল হচ্ছে ওশান বা সিতে। আমরা যদি দেখি সামটাইমস অল দ্য টপ সয়েল, মানে পুরা টপ সয়েলটাই মানে ইরোডেড হয়ে যায়। একটা টার্ম আমি ইউজ করছি, ইরোডেড, আর একটা হচ্ছে যেমন ইরোশন, ঠিক তেমনই ইরোডেড তখনই বলবো যে ওয়াটার এবং সয়েল মিলিয়ে যখন রান অফ হয়, তখন আমরা বলি ইরোডেড।
এবং এই ইরোডেড সয়েল বা এই যে হ্যাঁ সয়েল, এটা কিন্তু অন দ্য ওয়ে, তোমার অন দ্য ওয়েতে ডিপোজিট হতে পারে যখন ফ্লোটা একটু কমে যায়, হ্যাঁ, অথবা ফাইনালি মোহনাতে গিয়ে একটু ডিপোজিট হতে থাকে স্টোরেজে। যাই হোক, এইভাবে তোমার সারফেস ওয়াটারটাকে পলিউটেড করতে থাকে। তো এখন এই যে পলিউশনটা, সারফেস ওয়াটার পলিউশন বাই সারফেস রান অফ অ্যান্ড ওয়েদারিং প্রোডাক্টস অফ রক মিনারেলস, এটার এক্সটেন্টটা কেমন হবে, কতটুক পর্যন্ত, কতটুক এরিয়া পর্যন্ত সারফেস ওয়াটারটাকে পলিউশন করবে, হ্যাঁ, বা এটা ইনফ্লুয়েন্স কার মাধ্যমে হবে, বুঝছো? এই পলিউশনটা, এক্সটেন্ট অফ পলিউশন ডিপেন্ড করে কয়েকটা ফ্যাক্টরের উপরে, তিনটা ফ্যাক্টর। নাম্বার ওয়ান ফ্যাক্টর, বা এখানে এ বি সি তিনটা বলতে পারো। এ ফ্যাক্টর হচ্ছে দ্য এক্সটেন্ট অফ সয়েল ইরোশন ইন এ ক্যাচমেন্ট এরিয়া। ফ্যাক্টর নাম্বার এ, the extent of soil erosion in a catchment area. Catchment, CATCH, catchment area. ক্যাচমেন্ট এরিয়া হচ্ছে একটা পার্টিকুলার এরিয়ার কথা মিন করা হয়, হ্যাঁ। ধরো আমি যদি কার্জন হলের কথাই বলি, পুরা কার্জন হল, ধর এখানে হেভি রেইন হচ্ছে, ধরো রেইন হচ্ছে, ওয়াটারগুলি পুরা এলাকার ওয়াটার একই এরিয়াতে যখন কালেক্ট হতে থাকে বা ড্রেন আউট হতে থাকে, এই যে এরিয়াটা, সেটাকে বলা হচ্ছে ক্যাচমেন্ট এরিয়া। তাহলে এক্সটেন্ট অফ পলিউশন এটা ডিপেন্ড করে, প্রথম ফ্যাক্টরটাই হচ্ছে দ্য এক্সটেন্ট অফ সয়েল ইরোশন ইন এ ক্যাচমেন্ট এরিয়া, কতটুকু এলাকা মিলিয়ে এটা তোমার ইরোশনটা হচ্ছে, এটার উপরে নাম্বার এ। নাম্বার বি হচ্ছে ট্রান্সপোর্ট অফ ডিকম্পোজড অর্গানিক ম্যাটার। Transport of decomposed organic matter and animal waste by water. মানে ট্রান্সপোর্ট অফ ডিকম্পোজড অর্গানিক ম্যাটার অ্যান্ড অ্যানিম্যাল ওয়েস্ট বাই ওয়াটার, এটার উপরে ডিপেন্ড করছে যে এক্সটেন্ট অফ পলিউশন কেমন হবে। তার মানে এখানে কি, বোথ অর্গানিক ম্যাটার অ্যান্ড অ্যানিম্যাল ওয়েস্ট, এই দুটোই কি পরিমাণ এখান থেকে ট্রান্সপোর্ট হচ্ছে, এটা একটা। নাম্বার থ্রি হচ্ছে টেকিং অ্যাওয়ে সিগনিফিক্যান্ট অ্যামাউন্টস অফ ফাইন সয়েল পার্টিকেলস। টেকিং অ্যাওয়ে significant amounts of fine soil particles as fine sand, silt, and clay. Taking away significant amounts of fine soil particles, especially sand, silt, and clay materials, to the mainstream. তাহলে এই যে extent of pollution, it depends upon three factors. আবারও আমি একটু রিপিট করি, এ বি সি। এ হচ্ছে দ্য এক্সটেন্ট অফ সয়েল ইরোশন ইন এ ক্যাচমেন্ট এরিয়া, বি হচ্ছে ট্রান্সপোর্ট অফ ডিকম্পোজড অর্গানিক ম্যাটার অ্যান্ড অ্যানিমাল ওয়েস্ট বাই ওয়াটার, অ্যান্ড থ্রি হচ্ছে টেকিং অ্যাওয়ে সিগনিফিক্যান্ট অ্যামাউন্টস অফ ফাইন সয়েল পার্টিকেলস, হ্যাঁ, যেমন স্যান্ড, সিল্ট, ক্লে ম্যাটেরিয়ালস টু দ্য মেইন স্ট্রিম। বুঝছো? মানে কতটুক এরিয়া মিলে এই পলিউশনটা হবে, এটা ডিপেন্ড করছে এই তিনটা ফ্যাক্টরের উপর। এগেইন দ্য রেট অফ সয়েল ইরোশন, মানে সয়েল ইরোশনের রেটটা কেমন হবে, এটা আবার কার উপরে ডিপেন্ড করছে। আবার তুমি এভাবে বলতে পারো, এগেইন দ্য রেট অফ সয়েল ইরোশন ডিপেন্ডস আপন, আবারও সেই পাঁচটা ফ্যাক্টরের উপরে ডিপেন্ড করছে। এই ফ্যাক্টরটা কি, কিসের উপরে, মানে কি কাজ করে? এই ফ্যাক্টরগুলি কাজ করে রেট অফ সয়েল ইরোশন, যেটা কন্ট্রোল করে। রেট অফ সয়েল ইরোশন যার দ্বারা কন্ট্রোল হয়ে থাকে, সেটা হচ্ছে নাম্বার ওয়ান, কোয়ান্টিটি অ্যান্ড ইন্টেন্সিটি অফ রেইনফল।
এখানে ফ্যাক্টরগুলি হচ্ছে নাম্বার 1 কোয়ান্টিটি অ্যান্ড ইন্টেন্সিটি অফ রেইনফল, মানে পরিমাণ এবং তার ইন্টেন্সিটি বৃষ্টির, এটার উপর ডিপেন্ড করছে রেট অফ সয়েল ইরোশন কেমন হবে। ওই যে যেমন বললাম, টিপ টিপ করে বৃষ্টি হলে ইরোশন হবে না, কিন্তু যদি হেভি রেন হয় এবং অনেকক্ষণ ধরে বৃষ্টি হয়, হ্যাঁ, তাহলে কিন্তু তোমার সেখানে ইরোশন হবে। নাম্বার 2 টপোগ্রাফি, সেটা কি টপোগ্রাফি, হ্যাঁ, নাম্বার 2 ফ্যাক্টর হচ্ছে টপোগ্রাফি, প্লেন ল্যান্ড না তোমার হিলি এরিয়া। প্লেন ল্যান্ড হলে বুঝতে পারছো সেখানে ইরোশন কম হবে দেন হিলি এরিয়া। হিলি এরিয়াতে ইরোশনটা বেশি হয়। দেখো না, এই জন্য বর্ষার সময় এই চিটাং চিটাং বেল্টে আর কি, হিল ট্র্যাক্সে মানে অ্যালার্ট জারি করে যে সবাইকে সাবধান হওয়ার জন্য, ল্যান্ডস্লাইড হইতে পারে। তার মানে কি, তখন সয়েলটা লুজ হয়ে যায় এবং ইরোশন তখন হয়। নাম্বার 3 নেচার অফ ভেজিটেটিভ কাভার, নেচার অফ ভেজিটেটিভ কাভার মানে সয়েলটা বা ল্যান্ডটা কি ধরনের ভেজিটেশনের মাধ্যমে কাভার করা আছে। হ্যাঁ, সেখানে কি এমন আছে যে মাঝে মাঝে হয়তো কোনো পাতা টাতা আছে, বাকিটা বেয়ার ল্যান্ড, তার মানে সেখানে ইরোশনটা বেশি হবে, রেইন সরাসরি হিট করবে সয়েলে, স্প্ল্যাশিং বেশি হবে। বা সেখানে যদি গ্রাস থাকে, হ্যাঁ, বা অন্য কম্প্যাক্ট যদি প্ল্যান্টেশন যেগুলি হয় সেগুলো যদি থাকে, রুট সিস্টেম যদি ভালো হয়, সয়েলটা বাইন্ড যদি থাকে, সেখানে কিন্তু ইরোশন কম হবে। এই জন্য বলা হচ্ছে নেচার অফ ভেজিটেটিভ কভার, এটা নাম্বার 3। নাম্বার 4 হচ্ছে কেমিক্যাল অ্যান্ড ফিজিক্যাল প্রপার্টিজ অফ সয়েল, কেমিক্যাল অ্যান্ড ফিজিক্যাল প্রপার্টিজ অফ সয়েল। নাম্বার 4 কেমিক্যাল অ্যান্ড ফিজিক্যাল প্রপার্টিজ অফ সয়েল বিষয়টা এরকম যে, ধরো যদি লুজ সয়েল হয়, লুজ সয়েল হলে সেখানে ইরোশনটা বেশি হবে, মানে স্যান্ডি সয়েল। ক্লে সয়েল হলে কম্প্যাক্ট থাকবে, ইরোশনটা কম হবে। এবং ফাইনালি স্লোপ, এই যে প্রথমে মানে সেকেন্ড যেটা বললাম টপোগ্রাফির আমরা এক্সপ্লেনেশন এখানে স্লোপ দিয়ে আর একটা ফ্যাক্টর আমরা এক্সপ্লেন করতে পারি যে ঠিক আছে, হিল এরিয়া, কিন্তু হিলগুলা স্টিপ, মানে খুব খাড়া না ওইরকম খাড়া না, যেখানে খাড়া মানে স্লোপটা যদি বেশি হয় সেখানে ইরোশনটা বেশি হবে। বুঝছো, সয়েল ইরোশনটা তখন বেশি হবে। ফাইনালি আমরা বলতে পারি যে ইরোশন ইনক্রিজ করে both with the intensity and quantity of rainfall, এবং এটা সবচেয়ে বেশি হয় কোথায়, বেয়ার ল্যান্ডে। বেয়ার ল্যান্ড যদি হয় তাহলে এর ইরোশনটা সবচেয়ে বেশি হয়। বুঝতে পেরেছো? আচ্ছা, তোমরা কি শুনতে পাচ্ছ আমার কথা? জি জি স্যার, স্যার। শুনতে পাচ্ছি। আমার মনে হয় কষ্ট শুনতে পাচ্ছি। হচ্ছে, না শুনতে কষ্ট হচ্ছে আসলে, আই কন্টাক্ট হচ্ছে না এবং আমি সেভাবে স্লাইড রেডি করতে পারি নাই, আমাকে বলতে হচ্ছে, কিন্তু অন্ধের মতো তোমরা হয়তো লিখছো, জানি না লিখছো কি না বা শুনছো, আমি তাও বুঝতে পারছি না, একটু অসুবিধা হচ্ছে তোমাদের, এটা আমি বুঝতে পারছি। আচ্ছা, আমি যেটা বলতে চাচ্ছিলাম যে পলিউশন অফ সারফেস ওয়াটার, প্রথমে আমরা এক্সপ্লেন করলাম যে অ্যাটমসফিয়ারিক গ্যাসেস, এটা দ্য মেইন সোর্স অফ সারফেস ওয়াটার পলিউশন, সেটা হচ্ছে অ্যাটমসফিয়ারিক গ্যাস, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে সারফেস ওয়াটার রান অফ, অ্যান্ড ওয়েদারিং প্রোডাক্টস অফ রকস এন্ড মিনারেলস, এগুলির কথা বললাম। এই যে রকস মিনারেলস এর কথাও, যে যেমন তোমার সয়েল ইরোশন, এসবের মাধ্যমে তোমরা এক্সপ্লেন করতে পারো সহজেই। থার্ড হচ্ছে যে ডোমেস্টিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল ইনফ্লুয়েন্স, ডোমেস্টিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল ইনফ্লুয়েন্স, থার্ড নাম্বার সোর্সেস অফ সারফেস ওয়াটার পলিউশন। থার্ড নাম্বার সোর্সটা কি, ডোমেস্টিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল ইনফ্লুয়েন্স।
আহ, আমরা যদি ওয়াটার কোয়ালিটি যখন ডিটারোয়েট করতে দেখি, হুম, ওয়ার্স্ট ওয়াটার তখন মানে হতে থাকে, মানে প্রসেসটা চলতে থাকে যখন কেমিক্যাল কনস্টিটিউয়েন্টস, কেমিক্যালস মানে আননোন কেমিক্যালস, আনডিজাইরেবল কনসেন্ট্রেশন, এই অবস্থায় যখন ওয়াটার বডিতে অ্যাড হতে থাকে, এটা কোন এলাকায় হয়? স্পেশালি ইন্ডাস্ট্রিয়াল বেল্টে যেখানে ইটিপি, ইফ্লুয়েন্ট ট্রিটমেন্ট প্ল্যান্ট থাকে না, যেখানে পরিবেশের যে স্ট্যান্ডার্ড আছে, এনভায়রনমেন্টের যে স্ট্যান্ডার্ড মেনটেন করা হয় না, ইটিপি নেই, ইন দ্যাট কেস, হুম, বিভিন্ন ধরনের, আমরা তো জানি যে কেমিক্যালস গুলি ওয়াটার ইউজ করা হয় ইন্ডাস্ট্রিয়াল ইন্ডাস্ট্রিতে, কি আমরা তো এটা কিন্তু ইউজ অফ ওয়াটারের ক্ষেত্রে আমরা কিন্তু আলোচনা করে আসছি কিছুটা, যেমন ধরো ডিজলভিং, মিক্সিং, কুলিং, হ্যাঁ, বিভিন্ন পারপাজে কিন্তু আমরা ওয়াটার ইন্ডাস্ট্রিতে ব্যবহার করে থাকি। এই যে বিভিন্ন কেমিক্যালস যখন মিক্স করা হয় বা অথবা ক্লিনিং এর ফলে যখন রিলিজ করা হয় উইদাউট ট্রিটমেন্ট, তখন কিন্তু ওয়াটার বডিকে কন্টামিনেট করে থাকে। হুম, এছাড়া কন্টামিনেটেড ওয়াটার আফটার বাথ, কিচেন ওয়াশিং, এটসেট্রা, এগুলি কিন্তু সারফেস ওয়াটারটাকে কন্টামিনেট করে, পলিউটেড করে থাকে। কিন্তু হিউজ পরিমাণ না, আমি কিন্তু বারবার ক্লাসের মধ্যে বলার চেষ্টা করেছি, গত ক্লাসেও মনে হয় বলেছি যে সিওয়েজ ওয়াটার বা সিওয়েজ, হুম, উইদাউট ট্রিটমেন্ট যখন সারফেস ওয়াটারকে সারফেস ওয়াটারে রিলিজ করা হয়, ডিসচার্জ করা হয়, তখন কিন্তু ক্যাটাস্ট্রফি হয়ে যায় ওয়াটার হতে। হুম, আমি তোমাদেরকে বলেছিলাম যে ঢাকা সিটিতে মাত্র 18 to 20 বলবো না, 18% সিওয়েজ কালেক্ট করা হয় এবং আফটার ট্রিটমেন্ট সেটা ডিসচার্জ বা রিলিজ করা হয় ইনটু দ্য সারফেস ওয়াটার বডি। কিন্তু রেস্ট অফ দ্য সিওয়েজ উইদাউট ট্রিটমেন্ট ডিসচার্জ করা হয়। তারপরে তার মানে দেখো যে সিওয়েজটা কত ধরনের, সিওয়েজের মধ্যে কি থাকে, হিউজ পরিমাণ অর্গানিক্স থাকে এবং ইনফেকশাস ডিজিজ কজিং এজেন্টস বা ব্যাকটেরিয়া, ভাইরাস, মাইক্রোবস, এগুলি থাকে। আমরা কিন্তু গত ক্লাসে এগুলো নিয়ে আলোচনা করেছি। এগুলি মানে কন্টামিনেন্ট গুলি ওয়াটারের মধ্যে অ্যাড হতে থাকে সারফেসে এবং ওয়াটারটাকে পলিউটেড করে থাকে, বুঝছো? আহ, এবং মিউনিসিপাল ওয়েস্ট, ইন্ডাস্ট্রিয়াল ইফ্লুয়েন্স অ্যান্ড ওয়েস্ট বাই প্রোডাক্টস অফ ভ্যারিং ক্যারেক্টারিস্টিক্স, এগুলি কিন্তু সব মিলাই ওয়াটার কোয়ালিটিটাকে ডিটোয়েট করে থাকে। আমি এই যে যখন বললাম যে সারফেস রান অফ এর ক্ষেত্রে এক্সটেন্ট বা পলিউশন মানে কি পরিমাণ এরিয়া মিলেও হতে পারে, হুম, ঠিক তেমনই ভাবে ডোমেস্টিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল ইফ্লুয়েন্টের ক্ষেত্রে এক্সটেন্ট অফ পলিউশন তুমি এখানে আবারও সেই ফ্যাক্টর দ্বারা তুমি এক্সপ্লেন করতে পারো। কিভাবে? দ্য এক্সটেন্ট অফ পলিউশন বাই ডোমেস্টিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল ইফ্লুয়েন্ট যেটা আলোচনা করা হচ্ছে, হ্যাঁ, ডিপেন্ডস আপন দ্য ভলিউম অফ ইফ্লুয়েন্স, মানে কি পরিমাণ ইফ্লুয়েন্সের পরিমাণ কেমন ডিসচার্জ হচ্ছে পার ডে। তাহলে কি বললাম? ভলিউম অফ ইফ্লুয়েন্স ডিসচার্জ পার ডে অ্যান্ড দেয়ার ক্যারেক্টারিস্টিক্স, বুঝছো? যেমন ধরো লেদার ইন্ডাস্ট্রি থেকে যদি ইফ্লুয়েন্টটা ডিসচার্জ হয়, অফকোর্স সেখানে হিউজ পরিমাণ ক্রোমিয়াম থাকবে, অ্যাসিড থাকবে, হুম, তার মানে সেই ওয়াটারে সেই ইফ্লুয়েন্টের ক্যারেক্টারিস্টিক্সটা কি? লেদার ইন্ডাস্ট্রির ইফ্লুয়েন্টের মধ্যে তার ক্যারেক্টারিস্টিক্স হচ্ছে হিউজ পরিমাণ সেখানে ক্রোমিয়াম থাকবে, অ্যাসিড থাকবে, এইটাই। তার মানে কি, এই ইফ্লুয়েন্ট যখন নিয়ারেস্ট ওয়াটার বডিতে অ্যাড হবে তখন এর কনসেন্ট্রেশন বাড়তে থাকবে। হুম, বুঝছো? আহ,
আমরা একটা বিষয় আমি এটা মনে হয় আমি বলেছি কি জানি না, আমরা যে পরিমাণ ওয়াটার ব্যবহার করে থাকি বিভিন্ন পারপাজে, আমাদের ওয়াটার ইউজ যেটা আমরা করে থাকি বিভিন্ন পারপাস, প্রায় সম পরিমাণ ওয়েস্ট ওয়াটার কিন্তু আমরা জেনারেট করি, প্রায় সম পরিমাণ ওয়েস্ট ওয়াটার জেনারেট করি। হুম, বুঝছো? এটা কিন্তু আমাদেরকে একটু মাথায় রাখতে হবে। এবং আমি যখন ফিজিক্যাল ক্লাস যখন আবার নিব, তখন একটা টেবিল তোমাদেরকে হয়তো দিতে পারি তখন, যে বিভিন্ন ইন্ডাস্ট্রিতে ওয়াটার রিকোয়ারমেন্ট কেমন, ওয়াটার ডিমান্ড কেমন, বিভিন্ন ধরনের ইন্ডাস্ট্রি তো আছে আছে না, ওয়াটার ডিমান্ডটা কেমন, মানে ওয়াটার নিড কেমন, পার ইউনিট প্রোডাক্ট প্রডিউস করতে, কি পরিমাণ ওয়াটারের প্রয়োজন হয়। অ্যাট দ্য সেম টাইম আমি যে বললাম প্রায় সম পরিমাণ, কাছাকাছি 80 to 90% ওয়েস্ট ওয়াটার জেনারেট করে। তো সুতরাং এভাবে ডোমেস্টিক এবং ইন্ডাস্ট্রিয়াল ইফ্লুয়েন্ট ওয়াটার বডিকে কন্টামিনেট করে থাকে। তাহলে যখন তোমরা সারফেস ওয়াটার পলিউশনটা এক্সপ্লেইন করবা, তখন মেইনলি তিনটা সোর্সের কথা, মেইন সোর্স আর কি, একটা হচ্ছে অ্যাটমসফিয়ারিক গ্যাসেস, সেকেন্ড হচ্ছে সারফেস ওয়াটার রান অফ অ্যান্ড ওয়েদারিং প্রোডাক্টস অফ রক মিনারেলস, অ্যান্ড থার্ড হচ্ছে ডোমেস্টিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল ইনফ্লুয়েন্স। এই হচ্ছে মেইন সোর্সেস অফ সারফেস ওয়াটার পলিউশন। তাহলে আজকে এই পর্যন্তই থাক। হুম, ঠিক আছে। হ্যালো জি স্যার। হ্যালো জি স্যার। তাহলে আমরা কি জানলাম আজকে, যে ইম্প্যাক্ট অফ হেভি মেটালস অন হিউম্যান হেলথ, এটা একটা, আর একটা হচ্ছে পলিউশন অফ সারফেস ওয়াটার, এই দুটো। ওকে, থ্যাংক ইউ। জি আর তোমাদের পার্সেন্টেজের কি হবে? স্যার, 82 যেহেতু প্রেজেন্ট আছে স্যার। 82 যেহেতু প্রেজেন্ট আছে, তার মানে কে সিয়ার বলছো নাকি মাহতাব? জি স্যার। মাহতাব তো সবসময় সফটলি কথা বলে, শুধু স্টুডেন্টদের পক্ষেই কথা বলে, আমার পক্ষে কথা বলে না, নাকি মাহতাব? স্যার 82? স্টুডেন্টদের প্রতিনিধি তো, তাই তো স্যার। তাই? আচ্ছা, তো ঠিক আছে, মাহতাব যেভাবে বলে সেভাবেই হবে। তো ইনশাল্লাহ আবার কথা হবে, দেখা হবে, সিয়ারদের সঙ্গে কথা বলে আবার টাইম ফিক্স করবো সবকিছু নেক্সট। ঠিক আছে, জি হ্যাঁ, স্যার। আজকে এই পর্যন্ত। জি স্যার। থ্যাংক ইউ। আল্লাহ জি স্যার, হাফিজ। আসসালামু আলাইকুম। আসসালাম। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম।